প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ, বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র। পাঠ ঘোষণা। আজকের পাঠের বিষয় হিসাবের শ্রেণী বিভাগ। শিকনফল। আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা হিসাব সম্পর্কে জানবে, হিসাবের শ্রেণী বিভাগ সম্পর্কে জানবে। হিসাব সাধারণভাবে বলা যায় যে লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণই হলো হিসাব। আর্থিক লেনদেনগুলো বিশ্লেষণ করলে একাধিক হিসাব খাত পাওয়া যায়। লেনদেন থেকে সমজাতীয় হিসাব খাতগুলো নির্দিষ্ট শিরোনামে হিসাব বিজ্ঞানের নিয়ম মোতাবেক সাজিয়ে লেখাকে হিসাব বলে। অর্থাৎ লেনদেনগুলো হতে হবে সমজাতীয় এবং হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী লেনদেনগুলোকে সাজিয়ে লিখতে হবে। হিসাবের ছক। তোমাদেরকে আমি হিসাবের ছক দেখাচ্ছি। হিসাব সাধারণত দুই ভাবে রাখা হয়। একটা হচ্ছে চলমান জের পদ্ধতি, যেটাতে আধুনিক পদ্ধতি বলা হয়। আরেকটা হচ্ছে তীর্যক পদ্ধতি, যেটাকে সনাতন পদ্ধতিতে হিসাব বলা হয়। এখন 3 কলাম বা চলমান জের পদ্ধতি, এটার আরেকটা নাম আছে আধুনিক পদ্ধতি। প্রতিষ্ঠানের নাম, হিসাবের শিরোনাম। ছকটা হবে এরকম। শুরুতে থাকবে তারিখ, হিসাবের শিরোনাম, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্ধৃত, ডেবিট, ক্রেডিট। এটা হচ্ছে চলমান জের পদ্ধতির হিসাবের ছক। আরো একটা ছক আছে যেটাকে বলা হয় সনাতন বা টি ছক। এখন আমরা ওইটা দেখব। টি ছক, প্রতিষ্ঠানের নাম লিখব। ছকটা হবে এরকম। শুরুতে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এটার বাম পাশে থাকবে ডেবিট, ডান পাশে থাকবে ক্রেডিট। এই দুইটা নিয়মে বা পদ্ধতিতে হিসাবগুলো লেখা হয়। এবার আমরা দেখব হিসাবের শ্রেণী বিভাগ। প্রত্যেকটি লেনদেন বিশ্লেষণ করলে হিসাব সমীকরণের যে 6টি খাত আছে তার এক বা একাধিক হিসাব খাতের সাথে অবশ্যই মিলে যাবে। তাই হিসাব সমীকরণের ভিত্তিতে 6 শ্রেণীর হিসাব পাওয়া যায়। তাহলে এই 6টা খাত কি তোমরা এর মধ্যে জানো। একটা খাত হচ্ছে সম্পদ, আরেকটা খাত হচ্ছে দায়, আরেকটা হচ্ছে মালিকানা সত্ত্ব, তারপরে হচ্ছে আয়, তারপর হচ্ছে ব্যয় এবং উত্তোলন। এই 6টি খাত। এখন দেখো কিছু লেনদেন তোমাদেরকে দিলাম, যেমন আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। এটাকে বিশ্লেষণ করলে হিসাব খাতগুলা কি বের হয়ে আসে। এখানে আসবাবপত্র ক্রয়ের ফলে নগদ টাকা ব্যবসায়ী থেকে কমে গেছে। অন্যদিকে
ব্যবসায়ের আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। নগদ একটি সম্পত্তি, অন্যদিকে আসবাবপত্র একটি সম্পত্তি। হিসাব খাত কিভাবে চিহ্নিত করব? তাহলে নগদান হিসাব এটা সম্পদ, আসবাবপত্র এটাও সম্পদ। বেতন প্রদান করা হলো ১,০০০ টাকা। বেতন প্রদান করা হলে একদিকে ব্যবসায়ী থেকে নগদ টাকা কমে গেছে, অন্যদিকে কর্মীর নিকট থেকে সুবিধা গ্রহণ করার জন্য বেতন প্রদান করা হয়েছে। যেহেতু সুবিধা গ্রহণ করা হয়েছে, সেক্ষেত্রে ব্যবসায়ীর জন্য এটি একটি খরচ এবং খরচের নাম হবে বেতন। সুতরাং বেতন একটি হিসাব খাত। তাহলে এখানে খাতগুলো আমরা শুধু আইডেন্টিফাই করতেছি। নগদ এটা সম্পদ যা চলে গেছে, বেতন এটা একটা খরচ, রাজস্ব। দাঁড়ে পণ্য ক্রয় ৫,০০০ টাকা। পণ্য ক্রয় একটি খরচ, খরচের নাম হচ্ছে ক্রয়। অন্যদিকে দাঁড়ে পণ্য ক্রয়ের ফলে ব্যবসায়ী প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পেয়েছে, এই দায়টার নাম হচ্ছে প্রদেয় হিসাব। আমরা হিসাব খাতটা কিভাবে আইডেন্টিফাই করব? ক্রয় এটা একটা খরচ, দায় যেটা এটার নাম আমরা এরই মধ্যে বলেছি প্রদেয় হিসাব। নগদে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা। এখানে বিক্রয় একটি রাজস্ব, রাজস্বের নাম বিক্রয়। অন্যদিকে বিক্রয়ের দরুন ব্যবসায়ে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা কিন্তু এখানে খাতগুলা, হিসাব খাতগুলা শুধু চিহ্নিত করতেছি। বিক্রি করার ফলে নগদ টাকা পেয়েছি, নগদান এটা একটা সম্পদ। তাহলে একটা হিসাব খাত হচ্ছে নগদ, আর বিক্রয় এটা একটা রাজস্ব আয়, এটাও আর একটা হিসাবের খাত। দাঁড়ে পণ্য বিক্রয় ৫,০০০ টাকা। বিক্রয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য রাজস্ব, অন্যদিকে দাঁড়ে বিক্রয় করাই টাকা পাওনা আছে। কারো কাছে টাকা পাওনা থাকে এটা একটি সম্পত্তি, কারো কাছে যদি টাকা পাওনা থাকে এটা একটি সম্পত্তি। তাহলে হিসাব খাতগুলা কি কি আসতেছে? বিক্রয় রাজস্ব এটা একটা হিসাব খাত, আরো একটা হিসাব খাত আসতেছে প্রাপ্য হিসাব, সম্পদ। তো নগদ উত্তোলন ২,০০০ টাকা। এটা কি বিশ্লেষণ যদি করি, একদিকে উত্তোলন বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে ব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ সম্পত্তি হ্রাস পেয়েছে। ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে যায়। আমরা এক্ষেত্রে হিসাব খাতগুলো আইডেন্টিফাই করব। হিসাব খাতগুলা কি? একটা হিসাব খাত হচ্ছে উত্তোলন, আর একটা হিসাব খাত হচ্ছে নগদ যেটা সম্পদ। পূর্বে দ্বারে পণ্য ক্রয়ের টাকা পরিশোধ করা হলো ১,০০০ টাকা। এটা কি? পূর্বের দ্বারে ক্রয়ের টাকা পরিশোধ করা হলে একদিকে দায় হ্রাস পায়, অন্যদিকে নগদ সম্পত্তি হ্রাস পায়। তো এটার জন্য দুইটা হিসাব খাত কি? একটা দায় ছিল প্রদেয় হিসাব, আর একটা সম্পদ ছিল নগদান হিসাব। পূর্বের দ্বারে বিক্রয়ের টাকা পাওয়া গেল ২,০০০ টাকা। বিশ্লেষণ যদি করি, দ্বারে বিক্রয়ের টাকা পাওয়া গেলে একদিকে ব্যবসায়ী নগদ সম্পত্তি বৃদ্ধি পায় এবং অন্যদিকে পাওনা টাকা প্রাপ্য হিসাব হ্রাস পায়। হিসাব খাতগুলা কি হয়? কি হবে তাহলে? নগদান এটা সম্পত্তি, এর মধ্যে তোমরা জানো প্রাপ্য হিসাব এটাও সম্পত্তি। যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো ২০০ টাকা। যন্ত্রপাতির অবচয় ব্যবসায়ের জন্য একটি খরচ, অন্যদিকে অবচয়ের জন্য যন্ত্রপাতির সম্পত্তি হ্রাস পাবে। তাহলে হিসাব খাতগুলা কি হচ্ছে? অবচয়, যন্ত্রপাতি, সম্পত্তি। অগ্রিম বীমা পরিশোধ করা হলো ১,০০০ টাকা।
অগ্রিম বীমা পরিশোধ করা হলে একদিকে নগদ সম্পত্তি হ্রাস পায়, অন্যদিকে অগ্রিম বীমার জন্য ভবিষ্যতে সুবিধা পাওয়া যায়। হিসাব খাতগুলা কি? অগ্রিম বীমা এটা সম্পদ, নগদান তোমরা জানো এটাও সম্পদ। দালান ক্রয় ৫,০০০ টাকা। দালান ক্রয় করার জন্য একদিকে দালান সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে নগদ টাকা সম্পত্তি হ্রাস পেয়েছে। তাহলে হিসাব খাতটা কি? দালান সম্পত্তি, নগদান সম্পত্তি। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ঘরে থেকো, ভালো থেকো।